এই যে যে ফর্মটা, এটার নাম হচ্ছে আইটি 11 ঘ 2016। এই ফর্মের লেখা আছে দেখেন, রিটার্ন অফ ইনকাম ফর অ্যান ইন্ডিভিজুয়াল এসএসসি, মানে ব্যক্তি করদাতার জন্য এই ফর্মটি প্রযোজ্য হবে। এবং এই ফর্মের সাথে কয়েকটা পার্ট আছে বা কয়েকটা তফসিল এখানে সংযুক্তি আছে, অ্যানেক্সড আছে। যেমন তফসিল 24-এর এ বলা আছে, ইফ ইউ হ্যাভ ইনকাম ফ্রম স্যালারি, যদি স্যালারি থেকে ইনকাম থাকে তাহলে তিনি এই ফর্মটা পূরণ করবেন, এই অ্যানেক্সটা সংযুক্ত করবেন। এরপরে তফসিল 24-এর বি, ইফ ইউ হ্যাভ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যদি ইনকাম সোর্স হয় হাউস প্রপার্টি থেকে তাহলে তিনি এটা পূরণ করবেন। এরপর আছে 24-এর সি, ইফ ইউ হ্যাভ ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, যদি বিজনেস থেকে বা প্রফেশন থেকে ইনকাম থাকে তাহলে তিনি এটা পূরণ করবেন। এরপর 24-এর ডি, ইফ ইউ হ্যাভ ক্লেম ট্যাক্স রিবেট, যদি কোনো ব্যক্তি রিবেট ক্লেম করে তাহলে তিনি এই ফর্মটা পূরণ করবেন। তাহলে এটা হচ্ছে এই ফর্মের মেইন যে পার্ট গুলো আছে বা অ্যানেক্সড শিডিউল গুলো আছে, সেই শিডিউল গুলো হচ্ছে এটা। তাহলে প্রথমে যদি ফার্স্ট টাইম রিটার্ন হয় তাহলে তিনি এখানে ফটো অ্যাটাচমেন্ট করবেন। এরপর পার্ট 1, এটা তিনি প্রথমে পূরণ করে নেবেন বেসিক ইনফরমেশন গুলো। পার্ট 1-এ দেওয়া হচ্ছে বেসিক ইনফরমেশন। এখানে প্রথমে অ্যাসেসমেন্ট ইয়ার আমরা ধরি 2020-21 এর রিটার্ন সাবমিশন করব, তাহলে এখানে 2020-21। এরপর হচ্ছে নাম্বার 2-তে আছে যে রিটার্ন সাবমিটেড আন্ডার সেকশন 8 এর বিবি টিক 1, অর্থাৎ আমরা কি ইউনিভার্সাল সেলফ রিটার্ন সাবমিশন করছি কিনা। যদি ইউনিভার্সাল সেলফে হয় তাহলে হচ্ছে 8 টু বিবি, তাহলে আমাদের এখানে টিক মার্ক করতে হবে আর কি। আর যদি ইউনিভার্সাল সেলফে না হয় তাহলে হচ্ছে আমাদের এই নোতে টিক মার্ক করতে হবে। আমরা বলছিলাম যে ইউনিভার্সাল সেলফের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো থাকলে তিনি এখানে পূরণ করবেন। আর ইউনিভার্সাল সেলফে রিটার্ন দিতে হলে অবশ্যই তাকে এখানে টিক দিতে হবে, তা না হলে অন্য কন্ডিশন ফুলফিল করার পরেও যে ইউনিভার্সাল সেলফ রিটার্ন হিসেবে গণ্য হবে না। এরপর নেম অফ দ্য এসএসসি দিতে হবে। ধরেন এখানে করদাতার নাম লিখবেন, আপনি করদাতার নাম লিখবেন এবং মেল অথবা ফিমেলে টিক দিবেন। তার 12 ডিজিটের 3 নাম্বার লিখবেন, ওল্ড টিন লিখবেন, সার্কেল লিখবেন, জোন লিখবেন। এগুলি একটু আগে যে রিটার্নটি এখানেও দেখানো হয়েছে। এরপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে টিক দিবেন, নেট রেসিডেন্স অথবা নন রেসিডেন্স এটা। এরপরে হচ্ছে যে আপনার যে ব্যতিক্রম কিছু বিধান ছিল করমুক্তি সীমা, তাদেরটা এখানে দেওয়া আছে যে গেজেট অর্ডার ফ্রিডম ফাইটার কিনা, এইগুলো আপনি টিক মার্ক করবেন। যদি এরকম কিছু হয় তাহলে টিক মার্ক করবেন অথবা থাকবে। এবার ডেট অফ বার্থ, অর্থাৎ ওই ব্যক্তি যিনি এটা সাবমিশন করবেন, যেহেতু তিনি ইন্ডিভিজুয়াল পার্সন, তার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। ইনকাম ইয়ার, আমরা যেহেতু উপরে অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 দিয়েছি, তাহলে অবশ্যই আমাদের ইনকাম ইয়ার হবে 2019-20। 2019-20 এটা এটা হচ্ছে আমাদের ইনকাম ইয়ার হবে। আর এই ইনকাম ইয়ারের উপরই আমরা মূলত এই ইনকামের উপরে আমরা মূলত ট্যাক্সটা দিব। এরপর ইফ ইউ হ্যাভ এমপ্লয়েড নেম, যদি আপনি কোনো জায়গায় চাকরি করে থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখবেন। তার ওই ব্যক্তির স্পাউস নেম, স্ত্রীর নাম অথবা স্বামীর নাম, স্পাউস চিন যদি থাকে এখানে লিখবেন, ফাদার নাম লিখবেন, মাদার্স নাম লিখবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেস গুলো লিখবেন। এবার কন্ট্যাক্ট যে সকল বিষয় আছে, কন্ট্যাক্ট টেলিফোন, মেইল, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা থাকলে এখানে লিখবেন। আর বিন নাম্বার থাকলে এখানে লিখবেন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই মূলত বেসিক যে পার্টটা, বেসিক ইনফরমেশনের পার্টটা পূরণ হয়ে গেল। এরপর আপনি কি পূরণ করবেন? এরপর আপনি পূরণ করবেন পার্ট 3। পার্ট 2 তে হচ্ছে মূলত আপনার ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট। এটা কিন্তু আপনার সকল ইনকাম আসার পরে এই পার্টটা পূরণ। তাহলে আমরা এখানে ইনকাম ইয়ার 2019-20 এটা লিখলাম অ্যাসেসমেন্টের উপরে। এরপরে আমাদের এই বেসিক ইনফরমেশন গুলো লিখলে আমাদের পার্ট 1 হয়ে গেল, যেটা বললাম। এরপরে আমরা পার্ট 3 পূরণ করব। পার্ট 2 টা আমরা শেষের দিকে পূরণ করব, এরপরে পার্ট 3 আমরা পূরণ করব। পার্ট যে বিষয়গুলো আছে, আমি কিন্তু খুব সংক্ষেপে যাচ্ছি, একটু দ্রুত যেতে হবে যেহেতু অনেকগুলো বিষয়। পার্ট 3 তে মূলত আপনার এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং আপনার কি কি ডকুমেন্ট এখানে সাবমিশন করেছেন সেগুলোকে টিক মার্ক করার একটা বিধান এখানে আছে। যদি আপনার ডিসেবল পার্সনের পিতামাতা হয়ে থাকেন তাহলে এখানে টিক দিবেন অথবা নো। যদি আপনি এই যে 82 অর্থাৎ আইটি 10B যদি সাবমিট করার জন্য আপনি দায়ী থাকেন সেক্ষেত্রে ইয়েস অথবা নো, আপনি এখানে ইয়েস দিবেন। আর শিডিউল অ্যানেক্স মানে কোন কোন শিডিউল, যেমন 24-এর এ মানে ইনকাম ফ্রম স্যালারিজ, 24-এর বি ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ, 24-এর সি ইনকাম ফ্রম বিজনেস, আর রিবেট ক্লেম, এই বিষয়গুলো যেটা থাকবে এটা সেখানে আপনি টিক দিবেন। যেটা আপনার যদি আপনার ইনকাম ফ্রম বিজনেস হয় তখন তফসিল 24-এর সি তে টিক দিবেন।
যদি হাউস প্রপার্টি হয় বিতে টিক দেবেন, সবগুলো থাকলে সবগুলোই টিক হবে। এরপর স্টেটমেন্ট অ্যানেক্স, কোন কোন স্টেটমেন্ট আপনি সংযুক্ত করছেন, আইডি 10B সংযুক্ত করছেন, আবার আইডি 10BB মানে খরচের হিসাব, এগুলো সংযুক্ত করছেন কিনা এগুলো এখানে টিক মার্ক দিবেন। এরপর হচ্ছে যে আপনার কি কি ডকুমেন্ট এই রিটার্নের সাথে সাবমিশন করছেন এটা লিস্ট মূলত এখানে দিতে হবে। ঠিক আছে, যদি পে অর্ডার করে থাকেন তাহলে পে অর্ডারের নম্বর দিয়ে পে অর্ডারের এটাও এখানে লিখে দিতে হয়, যাতে আপনার যদি কোনো ডকুমেন্ট হারায় যায় তারপর আপনি বলতে পারবেন না এই ডকুমেন্টগুলো আমার অ্যানেক্স করা আছে। কারণ এনবিআর অফিসে কাগজপত্র ঠিকঠাক মতো থাকে না, পরবর্তীতে অডিটে পড়লে এগুলো ঝামেলা হয়, তারা কাগজ হারাই ফেলছে আপনাকে কোশ্চেন করে, এই জন্য আপনার এখানে থাকাটা বেটার। যদি টিন সাবমিশন করেন তাহলে টিন, স্যালারি স্টেটমেন্ট, পিএফ স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, ডিড, ডিপিএস, পে অর্ডার, এই যে পে অর্ডার নং দিবেন এখানে, পে অর্ডার নং এত, ডেট এত, অ্যামাউন্ট এত, এভাবে করে আর কি। যদি কোনো টিডিএস কর্তন থাকে সেক্ষেত্রে টিডিএস সার্টিফিকেট যদি সংযুক্ত করেন টিডিএস সার্টিফিকেট লিখবেন। এবার যদি জমি বিক্রি থেকে সেলস ডিড, লোন থাকলে লোন স্টেটমেন্ট, এই সকল বিষয়গুলো এই ব্যক্তির আছে, মানে যে ব্যক্তিকে আমরা প্র্যাকটিস করছি সে ব্যক্তির এই সকল বিষয়গুলো থাকার কারণে আমরা সবগুলোই মেনশন করেছি। এরপরে লাস্টে যে অংশটা যে ভেরিফিকেশন, এটা ওই ব্যক্তি তার নাম লিখবে ওখানে সিগনেচার করবে। আর এই একদম শেষের অংশ এটা হচ্ছে যে ট্যাক্স অফিস ইউজ করবে, তাদের ট্যাক্স অফিস এন্ট্রি নাম্বার দেবে, তাদের ডেট অফ সাবমিশনটি এখানে লিখে রাখবে, এত তারিখ দিচ্ছিল এন্ট্রি নাম্বার এত, এই কাজটুকু ট্যাক্স অফিস করবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে পার্ট 2। এরপরে আমরা চলে যাব মূলত সকল তফসিল, যেমন তফসিল 24-এর A, 24-এর B, 24-এর C, 24-এর D, এভাবে সকল তফসিলের পূরণ করা হবে। পূরণ করা হলে আমরা চলে যাব পার্ট 2-তে, মানে ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা একদম লাস্ট ওয়ান চলে যাব হচ্ছে আমার আইটি 10B এবং আইটি 10BB তে। এখন আসেন আমরা এক এক করে তফসিলগুলো দেখি। প্রথমে আছে তফসিল 24-এর A, এটা হচ্ছে যে ইনকাম ফ্রম স্যালারি থেকে ইনকাম আছে সেই ব্যক্তির। তাহলে আমাদের কিভাবে পূরণ করতে হবে, প্রথমে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার লিখতে হবে, তারপরে ওল্ড টিন লিখতে হবে 12 রিটার, যদি থাকে, আর না থাকলে দরকার নাই, যেটা আছে আপনার সেটাই পূরণ করতে হবে, যে নাই এটা কত পূরণ অবশ্যই করবেন না। এবার তার বেসিক বেতন হচ্ছে 60,000 টাকা, তাহলে 12 মাসে 7,20,000 টাকা বেসিক। স্পেশাল পে নাই, ডিয়ারনেস অ্যালাউন্স নাই, ঠিক আছে। এই যে বেসিক পে যে 60,000 গুণ 12 7,20,000, এটা সম্পূর্ণ ট্যাক্সেবল। এবারে স্পেশাল পে নাই, এখানে দিয়ে নেই, এগুলো কিন্তু আমাদের শেখানো হয়েছে যে কোন ট্যাক্সেবল কোন ট্যাক্স ফ্রি, এই বিষয়গুলো। এরপর হাউস রেন্ট অ্যালাউন্স মাসে 40,000 টাকা করে, 12 মাসে 4,48,000 টাকা, তার মধ্যে 3 লাখ হচ্ছে ট্যাক্স এক্সাম, বাকি 1,80,000 ট্যাক্সেবল। এরপরে মেডিকেল অ্যালাউন্স 96,000 টাকা, যার মধ্যে 10% অফ বেসিক মানে 72,000 টাকা ট্যাক্স ফ্রি, বাকিটা ট্যাক্সেবল। আমাদের নিয়ম ছিল 10% অফ বেসিক অথবা 1,20,000, তার মধ্যে যেটা কম এটা ট্যাক্স ফ্রি, বাকিটা ট্যাক্স দিতে হবে। হাউস রেন্টের ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল 3 লাখ টাকা অথবা বেসিকের 50%, যেটা কম এটা ট্যাক্স ফ্রি। তাহলে এখানে বেসিকের 50% তো অনেক হয়ে যায়, 3,60,000 হয়ে যায়, এটা হবে না। 3 লাখ যেহেতু কম, তাহলে 3 লাখটাই আমাদের ট্যাক্স ফ্রি থাকবে। তাহলে 4,48,000 থেকে 3 লাখ ট্যাক্স ফ্রি হলে বাকি 1,80,000 ট্যাক্সেবল। এখানে সব ক্ষেত্রেই তাই, কনভেন্সের ক্ষেত্রে আমাদের 30,000 টাকা কর মুক্ত ছিল, এখানে আমাদের 60,000 টাকা পেয়েছেন 12 মাসে, 5-12-60, 30,000 টাকা কর যোগ্য হবে। আর ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেয়েছেন 12,000 টাকা, সরি 1,20,000 টাকা, এটা সম্পূর্ণ অংশ করযোগ্য ফেস্টিভ্যাল অ্যালাউন্সটা। এবার বৈশাখী ভাতা, এটা বেসরকারি ক্ষেত্রে করযোগ্য আর সরকারি ক্ষেত্রে করমুক্ত। এবারে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এইগুলো দেখছি। এখানে ইন্টারেস্ট রিকগনাইজ টু প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে 1/3 হতে পারে অথবা 14.5, যেটা কম এটা ট্যাক্স ফ্রি। তাহলে এখানে মাত্র 10,000 টাকা এটা ট্যাক্স ফ্রি আসবে আর ট্যাক্স এক্সাম আসবে। এরপরে আর কোনো ইনকাম দেখছি না, তাহলে টোটাল ইনকামটা আমরা যদি যোগ করি এই কলামটা, কলাম এ, তাহলে পরিমাণ দাঁড়ায় 15,70,000 টাকা, এবং ট্যাক্স ফ্রি যদি আমরা যোগ করি হয় 4,12,000 টাকা,
আর ট্যাক্সেবল যোগ করলে হয় 11,58,000 টাকা। তাহলে এই যে 11,58,000 টাকা, এটার উপরে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই যে ফিগারটা, এই ফিগারটা আমাদের পার্ট 2 তে বসাতে হবে। 11,58,000 টাকা। আমরা একটু চলে যাই যে পার্ট 2 তে আমাদের অবশ্যই এই ফিগারটা বসাতে হবে। দেখেন পার্ট 2 তে সকল খাতের ইনকাম দেওয়া আছে, তাহলে আমরা ইনকাম ফ্রম স্যালারি পেলাম। এই স্যালারি 11,58,000 টাকা, এটা আমরা এখানে বসাই দিব, অর্থাৎ ওইখান থেকে কনভার্ট করে এনে এখানে বসাবো। ঠিক আছে। এরপর হচ্ছে যে কথা কি বোঝা যাচ্ছে কিনা আমার? এরপরে আরো তফসিলগুলো আছে, আরো তফসিলগুলো আমরা দেখি যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা থেকে আমরা আগে গতকাল আলোচনা করছিলাম যে আমাদের হাউস প্রপার্টি থেকে আমরা এখানে অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি দেওয়া আছে, তার কয়টা ফ্ল্যাট, তার মধ্যে দুইটা রেন্টেবল, পার ভাড়া হচ্ছে 25,000, মানে দুইটা 50,000 টাকা ভাড়া, 3,000 স্কোয়ার ফিট, 100 শেয়ারের পরিমাণ, অর্থাৎ টোটাল বাড়িটাই তার বা টোটাল ফ্ল্যাটটাই তার। তার অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 60 লাখ, 60 কত হবে, 5 বরং 6 লাখ টাকা অ্যানুয়াল ভ্যালু। এরপর হচ্ছে তার এই পাসের এ থেকে পাসের জি পর্যন্ত ডিডাকশন। প্রথমে রিপেয়ার মেইনটেইন কস্ট হচ্ছে, তিনি যেহেতু এটা রেসিডেন্স হিসেবে 25%, তাহলে 1,50,000 টাকা। আর মিউনিসিপ্যাল ট্যাক্স তার 10%, ল্যান্ড রেভিনিউ নাই। এরপর ইন্টারেস্ট অন লোন মর্গেজ 10,000 টাকা, অর্থাৎ আপনি যদি কোনো লোন নিয়ে আসেন এবং এটাকে যদি সুদ পেমেন্ট করে থাকেন, তাহলে ওইটা কিন্তু আপনি এখানে দেখা যাবে মানে অ্যাজ এক্সপেন্সেস হিসাবে। এবার ভ্যাকান্সি অ্যালাউন্স ফর মান্থ 4 লাখ টাকা। এভাবে করে আপনি যাতায়াত করে দেখবেন কোনো ট্যাক্সেবল, কোনো ট্যাক্স ফ্রি। তাহলে আপনার এখানে যে খরচগুলো আছে পাসের এ থেকে পাসের জি পর্যন্ত, এই টোটালটা আপনি যোগ করে পাসের মেইন ফিগার এখানে বসাবেন এবং এই 4 থেকে 5 বিয়োগ করবেন। বিয়োগ করলে আপনার যে অ্যান্সারটা হবে এটা 6 নম্বরে হবে 2,30,000 টাকা। দেখেন এখানে টোটাল খরচ হচ্ছে 3,70,000 টাকা, আর তার টোটাল রেভিনিউ হচ্ছে 6 লাখ টাকা। তাহলে এখানে থেকে 2,30,000 তার নিট ইনকাম। তাহলে এই 2,30,000 আমরা মূলত তার পার্ট 1 এ, পার্ট 2 তে যেখানে ইনকাম আছে সেখানে বসাতে হবে। আর যদি তার অনেকগুলো বাড়ি থাকে তাহলে অনেকগুলো বাড়ি আলাদা আলাদা অ্যানেক্স ইউজ করে তার যোগফলটি এখানে বসাবেন। এই হচ্ছে মেইন কথা। তাহলে আমরা এই যে অংশটা, যে পার্ট 2 তে বসাই দিই 2,30,000 টাকা। দেখেন হ্যাঁ, এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অ্যানেক্স 2,30,000 টাকা। তাহলে দুইটা ইনকাম আমরা পেয়ে গেলাম। এরপরে এরপরে আমরা অন্যান্য যে ইনকাম আছে, যেমন ইনকাম ফ্রম বিজনেস, এটা দেখবো। তাহলে ইনকাম ফ্রম বিজনেস আমি জাস্ট সামারি করে যাচ্ছি, আপনি ভালো করে দেখেন। ইনকাম ফ্রম বিজনেস এখানে আপনি অ্যাসেসমেন্ট ইয়ার 3 এগুলো সব লিখলেন। লেখার পরে আপনার সেলস নির্ধারণ করলেন, ধরেন কত এখানে 2 কোটি টাকা, তার মধ্যে গ্রস প্রফিট হচ্ছে 30 লাখ টাকা এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 10 লাখ টাকা। ধরো তার মূলত নিট প্রফিট থাকা হচ্ছে এই 2 লাখ টাকা, অর্থাৎ 3 লাখ টাকা থেকে 1 লাখ টাকা বাদ দিলে এই 2 লাখ টাকা তার নিট প্রফিট থাকে। ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 2 লাখ টাকার উপরে মূলত আমাদের ট্যাক্সটা আরোপিত হবে। আর বাকি যেগুলো আছে এগুলো মূলত আমাদের ওই ব্যালেন্স শিটটা মিল করার জন্য। আমি গতকালও এটা আলোচনা করছি যে ইনকাম ফ্রম বিজনেস থেকে আপনি কিভাবে ব্যালেন্স শিটটা তৈরি করবেন। এখানে প্রথমে কোনটা পূরণ করবেন এই নির্দেশিকা দেওয়া আছে। প্রথমে আপনি ওপেনিং ব্যালেন্সটা নিবেন গত বছর, ধরেন এখানে 10,000 টাকা ওপেনিং ব্যালেন্স দিলেন। এরপর নিট প্রফিট, যে 16 নম্বর ঘরে যে ফিগারটা আছে নিট প্রফিট, সেটা চলে আসবে। নিট প্রফিট হচ্ছে এখানে 2,000 টাকা। তাহলে তাহলে এটা এখানে চলে আসবে। এরপরে দেখেন আপনার ওপেনিং হয়ে গেল, নিট ওয়েলথ হলে যদি উইথড্র থাকে তাহলে এখানে বসতো, কোনো উইথড্র নাই তাহলে এই দুইটা যোগফলটা এখানে বসবে। উইথড্র থাকলে কি হতো, এখানে বসে এই দুইটার সাথে বিয়োগ হতো, কিন্তু উইথড্র নাই, মানে সে এখান থেকে যা ইনকাম করছে কোনোটা নিজে হাতে খরচ করে নেবে, নিজে তুলতে হয় নাই। তাহলে এখানে 1,20,000 টাকা হচ্ছে তার ক্লোজিং ক্যাপিটাল এবং তার লাইবিলিটি ছিল আরো 1 লাখ টাকা, অর্থাৎ ব্যাংক ঋণ। তাহলে তুমি টোটাল 13,000 টাকা তার আছে। আর তার মধ্যে এই 13,000 টাকা আমি আবার 14তে লিখছি, যে 7 নম্বর 6 নম্বর 14তে লিখছি। এরপর হচ্ছে যে আমরা এই আদার অ্যাসেট এইগুলো সব বসাবো থিঙ্কিং করে, যে আমার ডিফারেন্সটা কত হয়।
ওকে, তাহলে এগুলো যদি আমরা দেখাই যে এই 13 লাখকে মিল করার জন্য প্রথমে 1 লাখ আহ, এই দেখেন এখানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ আর 5 লাখ, 9 লাখ আর কিছু টাকা ঘুষ দিয়ে পরে সেই জেল থেকে বের হয়েছে। তো এখন টোটাল এখানে মুসল্লি 15,000-এর কম না। তাহলে এখান থেকে মূলত আমাদের যে ফিগারটা যাচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট, যে হচ্ছে এই 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা মূলত আমরা ওই পার্ট 2 তে নিয়ে যাব।